নমস্কার, গল্পবাবুর পাঠশালায় আপনাদেরকে স্বাগত জানাই। আপনারা পূর্বের গল্পগুলিতে অনেক ভালোবাসা দিয়েছেন। আপনাদের ভালোবাসার সাথে থাকলে গল্পবাবুর পথ চলা অনেক সহজ হবে। চলুন তাহলে সময় নষ্ট না করে শুরু করা যাক আজকের গল্প। আমাদের আজকের নিবেদন পল্লবী ঘোষের কলমে তারানাথ তান্ত্রিক ও অশরীরী আখড়ার চতুর্থ পর্ব। অন্যান্য চরিত্রে নন্দিতা দাস এবং গল্প পাঠক চ্যানেল থেকে সম্রাট মণ্ডল। গল্প পাঠে বাপি। বারিনবাবুর দিদি এমন আচমকা এরকম কথা বলে আমাকে হতবাক করে দিল। আমি বললাম, বলুন কি বলবেন? দেখুন ঠাকুর মশাই, আমি আপনাকে এত রাতে এমনভাবে কথাগুলো বলতে এলাম ভেবে অবাক হবেন না। আমি আপনাকে ওই থামের আড়ালে দাঁড়িয়ে থাকতে দেখেছি। আমি জানতাম আপনি জেগে আছেন, তাই তো আমার এখানে আসা। আমি মনে করি আপনার সব কথা জানা উচিত। আপনি আমাকে দেখেছিলেন? তাহলে তখনই আসতে পারতেন। বাড়ির নিজের ঘরে চলে যাক, সেই অপেক্ষাই তো করছিলাম। আচ্ছা আচ্ছা, বেশ, আপনি বলুন। ঠাকুর মশাই, আমি বড় সাদাসিধে মানুষ, তাই আমাকে সবাই খুব একটা গুরুত্ব দেয় না। আপনি আমার কথা কিভাবে নেবেন তা আমি জানি না, কিন্তু কথাগুলো আপনাকে জানানো জরুরি বলে আমার মনে হয়েছে। আপনি নিশ্চিন্তে থাকুন। যদি গোপনীয়তা রাখতে হয় তাও বলুন। আপনার সকল কথা গোপন থাকবে। আসলে আমি বিশ্বাস করি যে এ বাড়িতে যে সমস্ত ঘটনাগুলো ঘটছে তার সব কিছুর জন্য ওই বাড়ির নিজে দায়ী। হ্যাঁ, সে তো আমি তখনই থামের আড়াল থেকে শুনেছি। আপনার এরকম মনে হওয়ার কারণ কি? সে অনেক কথা, আমি যে কোথা থেকে শুরু করব। এই যে বাড়িন যে এত আংটি তাবিজ পরে কেন জানেন? না না, সে সম্বন্ধে বারিনবাবু আমাকে কিছু বলেননি। আমারও তাই মনে হয়েছিল। ও কিছুই বলবে না, কিন্তু কেন জানেন? বলছি শুনুন। আমাদের বাড়ির কালী মন্দির অনেক পুরনো, আর পুরোহিত, শেষ পুরোহিত বারিনের খুব কাছের ছিল। বারিনের সমস্ত দাবি সে এক কথায় মেনে নিত। বারিনও ওর সব কথা শুনে চলত। এই পুরোহিত আবার ছিলেন তন্ত্রসিদ্ধ। তিনি এককালে তন্ত্র সাধনা করেছিলেন। বারিনের এসব তাবিজ, কবজ, আংটি এসব ধারণ শুরু হয় ওনার হাত ধরেই। আজ থেকে প্রায় 40 বছর আগে। বারিনের তখন 20-21 বছর বয়স। আমি তখনও এ বাড়িতেই থাকতাম। আমি বিধবা হয়ে ফিরে আসি বাপের বাড়ি। মন ভালো থাকতো না, তাই কখনো কখনো আমার সখী আমার সাথে আসতো গল্প করতে। কোন কুক্ষণে বারিনের নজর ওর উপর পড়েছিল মা কালীই জানেন। কয়েক মাস যেতেই আমি শুনলাম বারিনের সাথে ওই যামিনীর বেশ ঘনিষ্ঠতা হয়েছে। আমি খুব একটা আমল দিইনি বিষয়টায়, কিন্তু তারপরেই ঘটে অঘটন। বারিন তখন সদ্য যৌবনে পা দিয়েছে। তার তরুণ দেহ মন তখন সমাজ বা বাস্তব এসব নিয়ে ভাবে না। তার উপর সে ছিল বেপরোয়া। কয়েক মাসের মধ্যে আমি জানতে পারি যামিনী গর্ভবতী। সে আমাকে জানায়। আমি বারিনকে বলি যামিনীকে বিয়ে করার কথা, কিন্তু তিনি বিয়ে করলেন না? না, কোনো মতেই তাকে রাজি করানো গেল না। সে তখন ওই বয়সে কোনো রকমই সংসার করতে রাজি হয় না। আমি অনেক বুঝিয়েছিলাম মেয়েটার কি হবে, ও কোথায় যাবে। আমি পারিনি, বারিনকে রাজি করাতে পারিনি। যামিনী আত্মহত্যার চেষ্টা করেছিল। আমি তাকে নিরস্ত করি। বলেছিলাম যে আসছে তাকে পৃথিবীতে আসতে দে। বারিন তাকে দেখে হয়তো না করবে না, কিন্তু সৃষ্টিকর্তা তা চাননি বোধহয়। যথাসময়ে যামিনীর একটা ফুটফুটে ছেলে হলো, কিন্তু বারিন তাকে
গ্রহণ করতে কিছুতেই রাজি হলো না, বরং অপমান করে দূর করে দিল। সেদিন আমি আর নিজের মুখটা দেখাতে পারিনি। লজ্জায় ঘেন্নায় আমার সেদিন মরে যেতে ইচ্ছে হচ্ছিল। না জানি যামিনী কী করে সইছিল এ অপমান। সেদিন রাতেই আমি যামিনীর কাছে যাই, আর আর আমি তাকে বলি, তোর নবজাতককে নিয়ে এখান থেকে দূরে, অনেক দূরে চলে যেতে। ভেবেছিলাম ও এখান থেকে দূরে চলে গেলে ও ভালো থাকবে। তার জন্য কিছু টাকারও ব্যবস্থা করে দিই আমি। পরদিনই যামিনী এই গ্রাম ছেড়ে চলে যায়, কাউকে কিচ্ছু না জানিয়ে। ফলে এ কথা আর কেউ জানতে পারে না। আচ্ছা, বারিনবাবু এরপর তার ছেলের খোঁজ নেননি? খোঁজ নেবে কিভাবে? এরপরেই বারিন এ বাড়িতে যামিনীর ছায়া দেখতে শুরু করে। বারিনের খাওয়া, ঘুম সব বন্ধ হয়ে যায়। পাগলের মতো সে চিৎকার করতো হঠাৎ হঠাৎ। তখন পুরোহিত মশাই ওকে তাবিজ, আংটি এসব দেওয়া শুরু করেন। ধীরে ধীরে বারিন সুস্থ হয়ে ওঠে। সময়ের সাথে সাথে সেসব ঘটনা মিলিয়ে গেছে বাতাসে। তারপর থেকে বারিনের কবজ তাবিজের প্রেম আর কখনো কমেনি। আপনি সেই ছেলে আর আপনার সখীর কোনো খোঁজ পাননি? না, যামিনী এখন আর বেঁচে নেই, কিন্তু সেই ছেলে আছে। আপনি চেনেন তাকে? না, চিনতাম না। আচ্ছা, তাহলে এখন চেনেন? বলছি ঠাকুর মশাই, ওটাই বলতে এসেছি। সেদিন সম্ভবত শনিবার সন্ধ্যায় পুজো সেরে পুরোহিত মশাই নিজের ঘরে ফিরে গেছেন। আমিও উঠতে যাব, তখন দারোয়ান এসে খবর দিল এক ভদ্রলোক এসেছেন। তিনি নাকি বারিনের সাথে দেখা করতে চান। আমি বারিনকে ডেকে দিয়ে নিজের ঘরের দিকে পা বাড়ালাম। কত লোকই তো আসে বারিনের সঙ্গে দেখা করতে, তাই আমি সে নিয়ে আর কোনো কৌতূহল দেখালাম না। ঘরে ফেরার কিছুক্ষণ পরে আমার মনে হলো বারিন কার সাথে যেন উচ্চস্বরে কথা বলছে। আমি বাইরে গেলাম, দেখলাম শব্দ আসছে বারিনের ঘর থেকে। আমি সেদিকেই এগিয়ে গেলাম একটু। নিচের তলায় আমি, বারিন ও পুরোহিত মশাই ছাড়া আর কেউ ছিল না। আমি দেখলাম পুরোহিত মশাই ঘুমোচ্ছেন, তাই বারিনের গলার স্বর কারো কানে পৌঁছায়নি। আমি একটু কাছে যেতেই শুনলাম একজনের সাথে বারিনের বচসা হচ্ছে এবং অপর ব্যক্তি বারবার নিজের কোনো অধিকারের কথা বলছেন। তারপর আমি যা শুনলাম তাতে আমার নিজের কানকেই বিশ্বাস করতে পারছিলাম না। যা শুনলাম তা আমার কাছে প্রথমে গল্পের মতো মনে হয়েছিল। বারিন বলল, এই শোনো, আমি তোমার কথার এক বর্ণ বিশ্বাস করি না। তার উত্তরে সমস্বরে ছেলেটা জবাব দিল, বিশ্বাস তো আপনাকে করতেই হবে। আজ 40 বছর পর সমস্ত সত্য আপনাকে স্বীকার করতেই হবে। আমি তাদের কথা শুনতে থাকলাম। আমি বুঝতে পারলাম যে ব্যক্তি বারিনের সাথে কথা বলছে সে আর কেউ নয়, বারিনেরই পুত্র, যামিনীর গর্ভজাত সন্তান। 40 বছর পর সে ফিরে এসেছে নিজের অধিকার বুঝে নিতে। তাদের বাকবিতণ্ডা বেশ কিছুক্ষণ বাইরে দাঁড়িয়ে শুনলাম। তারপর বারিন বলল, এই তোমার সাহস কি করে হয় এভাবে ভদ্রলোকের বাড়িতে ঢুকে এরকম আচরণ করার? ভদ্রলোক? আপনারা ভদ্রলোক? আপনার ভদ্রতার জন্যই আজ থেকে 40 বছর আগে আমার মাকে নিজের বাড়ি, পরিবার, গ্রাম ছেড়ে চলে যেতে হয়েছিল। আপনার ভদ্রতার জন্যই আমার মাকে বিনা চিকিৎসায় অকালে প্রাণ হারাতে হলো। আপনার ভদ্রতাই আজ আমাকে এখানে নিয়ে এসেছে। যদি সত্যি ভদ্রলোক হন তো ভদ্র মানুষের মতো আমার ভাগ আমাকে বুঝিয়ে দিন। কে তুমি? তোমাকে আমি চিনি না। এখনই বাড়ি থেকে বেরিয়ে যাও, নইলে আমাকে অন্য ব্যবস্থা করতে হবে।
আজ না হয় চলেই যাব, কিন্তু আমি ফিরে আবার আসব। আর তখন এসে কোনো অনুরোধ করব না, হ্যাঁ, মনে রাখবেন। হ্যাঁ হ্যাঁ, তাই যাও, ভুলেও আর এদিকে পা বাড়িও না, তাতে তোমারই ক্ষতি। এ সমস্ত কথা শোনার পর মনে মনে ভয় পেয়েছিলাম। ছেলেটা বেরিয়ে গেলে আমি ঘরে চলে এলাম। বারিনকে দেখেছিলাম পুরোহিত মশাইয়ের ঘরে যেতে। সেখানে তাদের মধ্যে ঠিক কী কথা হয়েছিল তা জানি না, তবে পরের দিন পুরোহিত মশাইকে দেখেছিলাম একটা ফর্দ তৈরি করে দিলেন বারিনকে। 2 দিন পর দিঘির ঘাটে চান করতে গিয়ে দেখি পুরোহিত মশাই দিঘির পেছনে জঙ্গলের ভেতরে যাচ্ছেন। প্রথমে আমি গুরুত্ব দেইনি, পরে মন কেমন কেমন করাতে বিকেলে একবার ঘুরে এলাম। দেখি সেখানে বিরাট এক বেদি তৈরি করা হয়েছে, কোনো হোমের আয়োজন করা চলছে। একটা চুড়ির নিচে কালো কুচকুচে একটা বিড়াল রাখা আছে। এসব দেখে ভয়ে বাড়ি চলে এলাম। সেদিন রাতেই যা করার তা সম্পন্ন হয়েছিল, কারণ পরের দিন চানের সময় আবার গিয়ে দেখলাম সেখানে রক্তের দাগ আর ভস্ম পড়ে আছে। কিসের হোম, কি উদ্দেশ্যে হোম, কিছুই জানি না, কিন্তু এটুকু বুঝেছিলাম, যা হয়েছে তা ভুল কিছু হয়েছে। তারপর থেকেই এই সব দুর্দশা শুরু হয়। সব ওই তন্ত্রসিদ্ধ পুরোহিত আর বারিনের কারসাজিতেই। আপনি এসব হয়তো বুঝবেন, তাই আপনাকে বললাম। আপনি একটা বিহিত করুন ঠাকুরমশাই। আপনি উদ্বিগ্ন হবেন না, আমি চেষ্টা করছি। আর আপনাকে অনেক ধন্যবাদ এসব কথা আমাকে জানানোর জন্য। বারিনবাবুর দিদি চলে গেল। আমি বেশ কিছুক্ষণ বসে রইলাম। এখানে আর কোনো সংশয় রইল না যে অশুদ্ধ গাছের নিচে ওই হোম কারা করেছিল, কিন্তু কোন উদ্দেশ্যে তারা এই কাজ করলেন। এরকম তন্ত্রের দুটো উদ্দেশ্য থাকতে পারে। এক, নিজেকে মন্ত্র বলে সুরক্ষিত করার চেষ্টা, কিংবা অন্য কোনো মানুষের ক্ষতি সাধন করা। তবে কি পুরোহিত আর বারিনবাবু সেই ছেলেকে তাদের পথ থেকে সরিয়ে দিতে চেয়েছিলেন? রাত অনেক হয়েছিল। ভাবলাম যা হবে পরের দিন সকালে দেখা যাবে। আপাতত ঘুমোই, কারণ কাল আবার অনেক কাজ আছে। যথারীতি পরের দিন সকালে ঘুম থেকে উঠে সকলের হাতে একটা করে কবচ বেঁধে দিলাম। আর আবারও একবার সাবধান করে দিলাম, হোম শেষ না হওয়া পর্যন্ত কেউ যেন কবচ না খোলে। এরপর আমি ও বারিনবাবুর ছেলে শ্মশানের দিকে গেলাম আসনের বন্দোবস্ত করতে। সেই সাথে ইন্দ্রনাথ ও চন্দ্রনাথ 2 ভাই মিলে বাকি সমস্ত উপাচারের জোগাড় যন্ত্রে রওনা হলো। আমি যখন শ্মশান থেকে ফিরলাম তখন প্রায় দুপুর হয়ে এসেছে। তারা 2 ভাই তখনও ফেরেনি। রাজেন নিজের ঘরে চলে গেল। আমি স্নান সেরে নিলাম। স্নানের পর আসন প্রস্তুত করব, তখনই বারিনবাবু আমার কাছে এলেন। এসেই তিনি জিজ্ঞাসা করলেন, আগে সব কিছু ঠিক হয়ে যাবে তো ঠাকুরমশাই? কেন হবে না, ভরসা রাখুন, সব কিছু ঠিক হয়ে যাবে। আমার মনটা কেমন করছে। আপনি চিন্তিত, ওরকমটা হওয়াটাই স্বাভাবিক। তবে
আপনি আমাকে একটা কথা বলুন তো, আপনি কি আমার থেকে কিছু লুকিয়ে গেছেন? না তো ঠাকুরমশাই, তেমন তো কিছু না। কেন, মানে আপনার কি কিছু মনে হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, আমার মনে হচ্ছে এ বাড়িতে এমন কোনো কাজ করা হয়েছে যে কারণে অশরীরীদের জাগিয়ে তোলা হয়েছে। আচ্ছা আচ্ছা, আপনার কাউকে সন্দেহ হয় না? আপনি আপনি কি নিশ্চিত এমনই হয়েছে? হ্যাঁ, তা প্রায় নিশ্চিতই বলতে পারেন। তাহলে তেমন কাজ কে করবে? এসব কাজ তো সবার সাধ্যি নয়। আপনাদের বাড়ির পুরোহিত মানুষটা কেমন ছিলেন? না 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 ঠাকুরমশাই, আপনি বৃথাই তাকে সন্দেহ করছেন। উনি উনি আমার পরিবারকে রক্ষা করতে গিয়ে প্রাণ হারিয়েছেন। উনি উনি তেমন কিছুই করবেন না। তা ঠিক বলেছেন। আচ্ছা, ওসব ভেবে লাভ নেই। আপনি দেখুন উপাচার কতদূর জোগাড় সম্ভব হয়েছে। আমি আসনের কাজটা শেষ করি। বারিনবাবু চলে গেল। আমি আসনের কাজে হাত দিলাম। তখন ভাবছিলাম, এমনও তো হতে পারে বারিনবাবু ওই হোম ছেলেটির ক্ষতির জন্য করেছিলেন, কিন্তু কিছু ত্রুটি হয়ে যাওয়ায় ওনারই ক্ষতি হচ্ছে। আবার এও সম্ভব যে ওই হোম সম্পর্কে বারিনবাবু কিছুই জানেন না বা বোঝেন না। ওনাকে ভুল বুঝিয়ে পুরোহিত ওই পরিবারের ক্ষতি করতে চেয়েছিলেন, আর নিজের ফাঁদে নিজেই পড়ে গিয়েছিলেন। অনেক কিছুই সম্ভব। আর সে বিচার না করে আমি সোজা পিশাচ সংহারী হোমের আয়োজনে মন দিলাম। সারাদিন পর সন্ধ্যার সময় ইন্দ্রনাথ ও চন্দ্রনাথ বাড়িতে ফিরে এলো। তারা অনেক কষ্টে সব জোগাড় করে আনতে পারলেও একটা কালো বেড়ালের লোম তারা জোগাড় করতে পারেনি। তারা বাড়ি ফিরে আমাকে যখন সে কথা জানালো, তখন বারিনবাবু আমার পাশেই ছিলেন। ইন্দ্রনাথ বলল, ঠাকুরমশাই, সব পেলাম, কিন্তু একটা কালো বেড়াল আর জুটল না। মনে হচ্ছে আজ আপনি আর হোমে বসতে পারবেন না। কালো বেড়ালের কথা উঠতেই আমি বারিনবাবুর মুখের দিকে তাকালাম। দেখলাম পাংশু বর্ণ হয়ে গেছে তার মুখ। আমি ইন্দ্রনাথকে বললাম, যত তাড়াতাড়ি সম্ভব এ কাজ সম্পন্ন করা দরকার। বেশি বিলম্ব করা উচিত হবে না। আমরা অনেক চেষ্টা করেছি ঠাকুরমশাই, আজ আর সম্ভব হবে বলে মনে হয় না। বারিনবাবু বললেন, আচ্ছা, আমি দেখছি কি করা যায়। সে কথা বলে বারিনবাবু চলে গেলেন। আমি বাড়ির সকলকে নিয়ে হোমের ব্যবস্থা করছি। তখন বারিনবাবুর দিদি দেখি এক কোণায় বসে আছেন। আমি ওনার কাছে গেলাম। জিজ্ঞাসা করলাম, কি ভাবছেন? আপনার কাজ দেখছি। কিছু নিয়ে চিন্তিত আপনি? আমি ভাবছি, এ বাড়িতে এরকম নৃশংস ঘটনা ঘটেছে, তাহলে ওই ছেলেটার কি হাল করেছে ওরা। আপনি এতটা নিশ্চিত হয়ে কিভাবে বলছেন যে ওরা ছেলের ক্ষতি করতেই এ কাজ করেছে? তাছাড়া আর কি, ওরা কেমন মানুষ তা কি আমি জানি না? আচ্ছা, ওনারা যদি তার ক্ষতি করতেই এ কাজ করে থাকেন, তবে নিশ্চিত থাকুন সে ছেলের কিচ্ছু হয়নি। কারণ এই হোমের ফল কেবল এক উদ্দিষ্ট ব্যক্তির ওপরেই প্রযুক্ত হয়। ক্ষতি যদি বারিনবাবুরই হচ্ছে, তবে সেই ছেলে সুরক্ষিত আছে। তাই যেন হয় ঠাকুরমশাই। আচ্ছা,
আপনি কোনো কালো বিড়ালের সন্ধান দিতে পারবেন? না ঠাকুরমশাই, আমি আপনাদের এ হোমের কোনো কাজই করতে পারবো না। সে সম্পূর্ণ আপনার ইচ্ছে, তবে দয়া করে আমার দেওয়া কবজ যেন খুলবেন না। যদি খুলে রাখারই হতো তবে আমি তা আপনার থেকে নিতামই না। আপনি যান, হোমের কাজ করুন। ওই ওই বুঝি বাড়ি নিল। বারিনবাবু কালো বেড়াল নিয়েই ফিরলেন। ইন্দ্রনাথ বলল, আরে একে কোথায় পেলেন কাকা? সে অনেক দূর থেকে, তোমরা চিনবে না। রাত অনেক হয়েছে। আচ্ছা, আপনি কি আজই হোম করবেন ঠাকুরমশাই? হ্যাঁ, আপনার মত থাকলে আজই করব। সমস্ত আয়োজন সম্পন্ন হয়েছে। আমার মতের কি প্রয়োজন? আপনি যদি মনে করেন এখনই শুরু করুন। কথা মতো কাজ শুরু হলো। বেদি তৈরি, আসন সম্পন্ন, উপাচার শুদ্ধি সমস্ত শেষ করে মধ্যরাতে হোম শুরু হলো। আমি হোমের বেদির সামনে, আর ঠিক আমার বিপরীতে বসলেন বারিনবাবু। তার পিছনে পাশাপাশি ওরা 3 ভাই বসেছিল। আমি হোমকুণ্ডে আগুন জ্বালানোর ঠিক পর মুহূর্তেই আমার সারা শরীরে একটা কম্পন অনুভব হলো। আমার সেই পরিচিত গন্ধ আবার আসতে শুরু করেছে। আমার অস্বস্তি হচ্ছিল ঠিকই, কিন্তু আমি কাজ থামালাম না। আমি মন্ত্র পাঠ করতে করতে উপাচার হোমকুণ্ডে দিচ্ছি। ভূতা ভূতা চত জাত প্রেত সংহারাই অগ্নি প্রজ্বলত। হঠাৎ যেন আকাশের ওপর কালো মেঘের ছায়া ঘনিয়ে এলো। দমকা হাওয়া এলো 1-2 বার। হাওয়ায় হোমের আগুন ধপধপ করে উঠে আবার শান্ত হলো। আমি এবার বড্ড বেশি সেই গন্ধটা পাচ্ছিলাম। এতটাই বেশি যে মনে হচ্ছিল সেই গন্ধেই আমি জ্ঞান হারাবো। তখন আমার গলার আওয়াজ একটু কমে এলো। আমার মাথা ঘুরছে, তবুও বিড় করে মন্ত্র পাঠ আমি চালিয়ে গেলাম। ভূতা প্রেত সংহারায় অগ্নি প্রচ্যুত। তারপর আচমকা একটা দমকা হাওয়া এসে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিল। আমি পড়ে আছি হোমকুণ্ডের পাশে। অসংখ্য ধন্যবাদ আমাদের এই পর্বটি শোনার জন্য। আমাদের এই পর্বটি আপনাদের কেমন লাগলো আমাদেরকে কমেন্টস করে জানান। আমরা অপেক্ষা করব আপনাদের মতামতের। আপনাদের মতামত পেলে আমাদের চলার পথ আরও মসৃণ হবে। খুব তাড়াতাড়ি নিয়ে আসবো এই গল্পের পরের পর্বটি। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর গল্পবাবুর সাথেই থাকুন। ধন্যবাদ।